তো এখানে 4 নাম্বারটা কি বলা আছে দেখো, নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। তাহলে 1 নাম্বারটা বলা আছে যে 4 ও 5, মানে নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে এই যে 4 ও 5-এর মধ্যে একটি করে মূলদ সংখ্যা লিখতে বলছে এবং সংখ্যা রেখায় বসাতে বলেছে। ঠিক আছে, 4-এর 1 নাম্বার, 4 ও 5। তো 4 ও 5-এর মাঝখানের মূলদ সংখ্যা কী করে বের করব দেখো, আমরা কি করব, 4 + 5/2 করে দেব। তাহলে কত হচ্ছে, 4 + 5 কত হচ্ছে, 9 হচ্ছে, 9/2। 9/2 মানে 4.5, 4.5। ঠিক আছে, তো এটি 4 ও 5-এর মাঝখানের একটি মূলদ সংখ্যা। এবার এটাকে আমরা সংখ্যা রেখায় কী করে বসাবো দেখো, প্রথমে আমরা একটা সংখ্যা রেখা টানব। এবার দেখব এই সংখ্যাটা যেহেতু 4 ও 5-এর মাঝখানে অবস্থিত 4.5, এই সংখ্যাটা, ঠিক আছে, এটাও একটা মূলদ সংখ্যা। তো এখানে প্রথমে আমরা 4 দেব। দেখো এখানে 2 দিয়ে ভাগ করা আছে, তাই তো, 9/2। এই সংখ্যাটাই তো, এটাই তো, এটা একই সংখ্যা। তো 9/2 এই মূলদ সংখ্যাটাকে আমরা সংখ্যা রেখায় বসাবো, বা 4.5 বলতে পারো তোমরা। তাহলে এটাকে আমরা যদি সংখ্যা রেখায় বসাই, দেখো এখানে দেখতে পাচ্ছ 4 এবং হাফ, 4.5। ঠিক আছে, তো এখানে 4 ও 5-এর একদম মাঝখানে অবস্থিত হবে। এখানে 4 যদি দেই, এখানে 5 যদি দেই, আমি তার মাঝখানে আমি নেব। ঠিক আছে, বা এখানে যেহেতু 2 দিয়ে ভাগ করা আছে, 4 ও 5-এর মাঝখানে দুটো ভাগ করব, 1 ভাগ 2 ভাগ, 2 ভাগ করে নিলাম। তাহলে এই যে মাঝখানেরটা, এটাই হবে 9/2। আরেকবার বলছি আমি, যেহেতু এটা 4 ও 5-এর মাঝখানে অবস্থিত, 4 আর 5 আমি লিখে নিলাম প্রথমে। এবার যেহেতু এখানে 2 দিয়ে ভাগ করা আছে, দেখো 9/2। ঠিক আছে, তাহলে 2 দিয়ে ভাগ করলে আমার এই যে 4 আর 5-এর মাঝখানে এই যে জায়গাটা, স্পেসটা, এটাকে আমি 2 ভাগ করব, 1 ভাগ 2 ভাগ, 2 ভাগ করলাম। 2 ভাগ করলে মাঝখানের যে অংশটা, সেই বিন্দুটাই হবে কত, 9/2 বা 4.5। ঠিক আছে, তাহলে 9/2, এটাই হচ্ছে 9/2 বা 4.5 বলতে পারো তোমরা। লিখে দিলাম আরেকবার। তো তো এখানে লিখতে পারো, সুতরাং এইখানে লিখে দাও, 4 ও 5 এর মাঝে একটি মূলদ সংখ্যা হলো কত, 9/2। ঠিক আছে, তাহলে প্রথমটা আমরা করে ফেললাম। এটা তোমরা একটু গোল করে মার্ক করতে পারো। এবার আমরা পরের অঙ্কটা করব, 2 নম্বর অঙ্কটা। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলা আছে, 1 ও 2 এর মাঝখানে, 1 ও 2 এর মাঝখানে, মানে 4-এর 2 নম্বরটা। তাহলে 1 ও 2, তাহলে 1 ও 2 এর মাঝখানে সংখ্যা কি করে বের করব, তাহলে একবারে আমরা লিখে দিচ্ছি এখানে, 1 ও 2 এর মাঝে একটি মূলদ সংখ্যা হলো, কি হবে, তাহলে আমরা কি করব, 1 + 2/2 করে দেব। তাহলে হচ্ছে 3/2। তার মানে এটা কী লেখা যায়, 1.5 লেখা যায়, তাই তো, 3/2। তাহলে এখানে আমরা সংখ্যা রেখাটাকে এইভাবে টানবো। পরীক্ষার সময় সংখ্যা রেখাগুলো তোমরা পেন্সিল দিয়েও করতে পারো, পেন্সিল দিয়ে করলে ভালো হবে। তাহলে 1 ও 2 এর মাঝখানে অবস্থিত, তাহলে 1 লিখবো এখানে। ঠিক আছে, কিছু দূর পর এখানে 2 লিখবো, তারপরে এখানে 3 লিখতে পারো তোমরা। ঠিক আছে, সেম ডিস্টেন্সে রাখবো আমরা। তাহলে 1 ও 2 এর মাঝখানের, তাহলে এখানে কী দিয়ে ভাগ করা আছে, 2 ভাগ। তাহলে আমরা এখানে 1 ও 2, 2 এর যে মাঝখানে, এটাকে 1 থেকে 2 পর্যন্ত এটাকে আমরা 2 ভাগ করব। ঠিক আছে, এটাই হচ্ছে 3/2 হচ্ছে, এটাই কত হবে, 3/2। তাহলে আমরা কি লিখব,
1 ও 2 এর মাঝখানে একটি মূল সংখ্যা হলো 3/2 বা 1.5, এটাকে আমরা সংখ্যা রেখে বসালাম। বোঝা গেল? এবার নেক্সট কি বলা আছে, 1/4 এবং 1/2। 3 নম্বর কি বলা আছে, 1/4 ও 1/2। তাহলে এটাকেও একইভাবে করব, 1/4 ও 1/2 এর মাঝে একটি মূলদ সংখ্যা হলো, যে কোনো দুটো মূলদ সংখ্যার মাঝখানে কিন্তু অসংখ্য মূলদ সংখ্যা থাকে, ঠিক আছে? তাহলে একটি মূলদ সংখ্যা বের করার ক্ষেত্রে এই প্রসেসটা ঠিক আছে। একটি মূলদ সংখ্যা হলো, তাহলে 1/4 প্লাস 1/2/2, তাহলে 1/4 আর 1/2 এবার আমরা উপরে যোগ করব। 4 হচ্ছে লসাগু, 1 প্লাস 2 দিয়ে ভাগ করলে 2, ঠিক আছে, বাই 2। তাহলে কত হচ্ছে 3/4/2। তাহলে কত হচ্ছে 3/4 থাকবে আর 2টা নিচে যাবে। তাহলে কত হচ্ছে এখানে 3/4 2 8। ক্লিয়ার? তাহলে 3/8। তাহলে 3/8 এখানে আমরা কিভাবে বসাবো না, দেখো এখানে কি করে করছি আমি, এটা একটু অন্যরকম আছে। এভাবে এগুলো তোমরা পেন্সিল দিয়ে করবে। 1/4 আর 1/2, এখন 1/4 আর 1/2 কোথায় অবস্থিত সেটা তো আমাকে প্রথমে দেখতে হবে, তাই তো? তাহলে 1/4 এর আগের ক্লাসে আমরা করেছিলাম যে 1/4 এটা একটা কি, প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ সংখ্যা কি হয়, লবটা সবসময় কি হয়, ছোট হয়, হরটা বড় হয়, এগুলোকে বলে প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাও প্রকৃত ভগ্নাংশ, এটাও প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশগুলি সবসময় 0-র থেকে বড় হবে, প্লাস আছে না, তাহলে 0-র থেকে বড় হবে। এদের সংখ্যার সামনে, এই সংখ্যাগুলোর সামনে কিছু নেই, কোনো চিহ্ন নেই, মানে প্লাস আছে, তাহলে 0-র থেকে বড় হবে আর 1-এর থেকে ছোট হবে। তাহলে 0 আর 1-এর মাঝখানে অবস্থিত, ঠিক আছে, 0 আর 1-এর মাঝখানে অবস্থিত। তাহলে 0, আমরা এখানে 0 লিখলাম, হ্যাঁ, এখানে আমরা 1 দিলাম। তাহলে 0 আর 1-এর মাঝখানে 1/4 আর 1/2 প্রথমে আমরা লিখব। তাহলে 1/4 আমরা কি করে দেব, দেখো এখানে 0 আর 1-এর মাঝখানে 1/4, দেখো 4 ভাগ করা আছে, 4 দিয়ে ভাগ করা আছে, তাই তো? হরটা কত, 4। তাহলে 0 আর 1-এর মাঝখানে আমি কি করব, 4 ভাগ করব, সমান 4 ভাগে ভাগ করে দেবো। প্রথমে 2 ভাগ করব, তারপর এটাকে প্রত্যেকটাকে আবার 2 ভাগ করব, তাহলে আমার 4 ভাগ হয়ে গেল, ঠিক আছে, 1 2 3 4। তাহলে প্রথমটা কত হচ্ছে, 1/4 হচ্ছে, ঠিক আছে। পরেরটা কত, 2/4 হচ্ছে। 2/4 মানেই তো কত, 2/4, এটাই কত হচ্ছে 1/2, এটাই হচ্ছে 1/2। 2/4 মানেই তো কাটাকাটি করলে কত হবে, 1/2 হবে। এবার কি বলেছে, তাহলে 1/4 আর 1/2 এর মাঝখানে কিন্তু 3/8 অবস্থিত, তাই তো? তাহলে 3/8টা কোথায় অবস্থিত, বোঝা গেল কথাটা? এবার তোমাকে আমি এই জিনিসটা আমি বুঝিয়ে দিলাম যে 1/4 কোথায় বসবে আর 1/2 কোথায় বসবে, এটা আমি বোঝানোর জন্য বললাম। এবার আমি 3/8টা আমি সংখ্যা রেখায় বসাবো, ঠিক আছে। এটা এমনি বোঝানোর জন্য করলাম, এটা না করলেও চলবে। এবার আমরা ডাইরেক্ট কি করব, 3/8টা বসাবো, পুট করব। 3/8 কি করে বসাবো আমরা, 3/8 দেখো এটাও কি একটা প্রকৃত ভগ্নাংশ, 3/8। তাহলে প্রকৃত ভগ্নাংশ সংখ্যা কি হয়, 0-র থেকে বড় হয় আর 1-এর থেকে ছোট হয়, যেহেতু এর সামনে কোনো চিহ্ন নেই, মানে প্লাস আছে, প্লাস যেহেতু 0-র থেকে বড়। তাহলে 0 আর 1-এর মাঝখানে আমরা 8 ভাগ করব। কত দিয়ে ভাগ করা আছে, 8 ভাগ। তাহলে 0 লিখলাম, আমরা এখান থেকে গুনবো, 1 2 3 4 5 6 7 8, 8 ভাগ করলাম আমরা, এখানে আমরা 1 দেব, 1 দিলাম, ঠিক আছে। তাহলে 8 ভাগ করার পর এখানে কোনটা হবে, 1/8 হবে, 2/8 হবে, এটা কত হচ্ছে, 3/8 হচ্ছে। বোঝা গেছে কথাটা? তাহলে এটা আমি মার্ক করব,
এটাই কিন্তু করতে হবে, এটা আমি বোঝানোর জন্য বললাম, এটা না করলেও চলবে। তাহলে 3/8, 3/8 এটা কত? 4/8। পাশাপাশিগুলো কয়েকটা আমরা দিতে পারি। 4/8, 5/8, 6/8, 7/8, আর এটা 8/8 মানে 1। বোঝা গেল? তাহলে আমরা প্রথমে কি করব, 3/8কে যখন সংখ্যা রেখায় বসাবো, 3/8 কোন কোন পূর্ণ সংখ্যার মাঝখানে অবস্থিত সেটা আমাকে দেখতে হবে। তাহলে 0 আর 1 এর মাঝখানে অবস্থিত। যেহেতু এটা পজিটিভ সংখ্যা তাই 0-র থেকে বড় হবে। আর এটা হচ্ছে কি একটা প্রকৃত ভগ্নাংশ, লবটা ছোট হরটা বড়, তাই এটা 1 এর থেকে ছোট। তাহলে 0 আর 1 এর মাঝখানে অবস্থিত। প্রথমে আমাকে বুঝতে হবে যে কোন কোন পূর্ণ সংখ্যার মাঝখানে অবস্থিত। এবার আমাকে বুঝতে হবে যে কত দিয়ে ভাগ করা আছে। 8 দিয়ে ভাগ করা আছে, তাহলে 0 আর 1 এর যে মাঝখানে যে পার্টটা তাকে 8 ভাগ করব। তাহলে প্রথম অংশটা হচ্ছে 1/8, পরেরটা হচ্ছে 2/8, এইভাবে 3/8, এভাবে যত আমি যদি বলে 5/8 বের করো তাহলে আমি 5/8, ঠিক আছে? তাহলে এখানে কি বলেছে যে 3/8 বের করো, তাহলে 3/8 আমি বের করে দিলাম। বোঝা গেছে? তাহলে এই জিনিসটার পোর্শনটা তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে পরীক্ষায়। এবার নেক্সট আমরা আসবো -1 ও হাফ। -1 ও হাফের মাঝখানে একটি মূলদ সংখ্যা কি? -1 ও -1/2 এর মাঝে একটি মূলদ সংখ্যা হলো কত হবে? -1 + 1/2/2, একই প্রসেস, ওই দুটো যোগ করে /2 করে দেবো, ঠিক আছে? তাহলে -1 আর +1/2 করলে কত হবে? এখানে দেখো 2 হচ্ছে লসাগু, হচ্ছে উপরেরটায়, এই দুটো আমি যোগ করব, ঠিক আছে? বা এটা একবারেই বলা যায়, ঠিক আছে? -1/2 হবে, কিন্তু আমি করে দেখাচ্ছি তোমাদের। তো লসাগু কত হচ্ছে? 2 হচ্ছে, তাহলে 2 দিয়ে হচ্ছে -2, আর এখানে +1/2, তাহলে কত হচ্ছে এখানে? -1/2/2, তাহলে -1/2, আর এটা 2টা নিচে গুণ হচ্ছে। বুঝা গেল? তাহলে কত হচ্ছে? -1/4 হচ্ছে, -1/4। এখন এখানে মজার বিষয়, -1/4 কোথায় অবস্থিত হবে? ঠিক আছে, তোমরা দেখো, এটা যদি +1/4 হতো তাহলে কোথায় অবস্থিত হতো? যেহেতু +1/4, তাহলে এটা কি? আমি একটু আগে কি বললাম যে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লবটা ছোট হবে, হরটা বড় হবে, তাই তো? তাহলে এখানে আমাদের কি করব? দেখো, এটা যদি প্লাস হতো তাহলে 0 আর 1 এর মাঝখানে অবস্থিত, ঠিক আছে? এখানে যেহেতু এটা মাইনাস আছে, হ্যাঁ, তাহলে এটা কার কার মধ্যে অবস্থিত হবে? 0 আর -1 এর মধ্যে অবস্থিত হবে, মানে 0-র থেকে ছোট হবে। বোঝা গেল? তাহলে আমি এখানে 0 দেব। তাহলে এখানে 4 ভাগ করা আছে, তাহলে 1, 2, 3, 4, তাহলে এখানে -1। বোঝা গেল? তাহলে 0 আর -1, যেহেতু এটা মাইনাস আছে, সেহেতু আমি 0-র থেকে বাঁদিকে, 0-র থেকে যত বাঁদিকে যাব সংখ্যা রেখায়, সেটা কি হবে? 0-র থেকে ছোট হবে। যত বাঁদিকে যাব তত ছোট হবে, যত ডান দিকে যাব তত বড় হবে। তাহলে প্লাস যদি 1/4 হতো তাহলে 0 আর 1 এর মাঝখানে অবস্থিত হতো, ঠিক আছে? আর যেহেতু এটা -1/4, তাহলে হচ্ছে 0 আর হচ্ছে -1 এর মধ্যে অবস্থিত হবে। এখন দেখো, এখন কাউন্ট কিন্তু এই দিক থেকে করবো আমরা, 0-র থেকে। তাহলে এটা কত? -1/4, ঠিক আছে, -2/4, -3/4, -4/4, ঠিক আছে? তাহলে দেখো এই সংখ্যাটা কিন্তু বেরিয়ে গেল আমাদেরকে, এরকম চিহ্ন দেবো আমরা। বোঝা গেল? জিনিসটা কিন্তু কোনোকে একটু বুঝতে অসুবিধা হয়, তো তোমরা একটু ভালো করে বুঝে নাও। এবার নেক্সট কি বলা আছে দেখো, নেক্সট বলা আছে 1/4 ও 1/3 এর মাঝখানে। 5 নম্বরটা আমি দেখাচ্ছি। 1/4 ও 1/3, 1/3 এর মাঝে একটি মূলদ
সংখ্যা হলো কত 1/4 প্লাস 1/3/2, তাহলে কত হচ্ছে, এই দুটো আমরা লসাগু করব, 3 4 12। ঠিক আছে, যেসব সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা তাদের গুণ করলেই এটা লসাগু হয়ে যায়। ঠিক আছে, 3 আর 4 পরস্পর মৌলিক সংখ্যা, এবার গুণ করে দিলাম, আমার লসাগু হয়ে গেল। এবার 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 3 হচ্ছে, তাহলে 3 একে 3 এর সঙ্গে আবার এই সংখ্যাটা গুণ করব, 3 একে 3। আর 3 দিয়ে এই যে হর দিয়ে কি করব, এই যে লসাগুটাকে ভাগ করব, 3 4 12, 4 হচ্ছে, এই 4-এর সঙ্গে আবার ভাগফলের সঙ্গে কি করব, এই উপরের সংখ্যাটা গুণ করব। ঠিক আছে, 4 একে 4, আর নিচে তো 2 ছিলই, তাহলে 4 প্লাস 3 কত, 7, 7/12/2, তাহলে 7/12 ইন্টু 2, 2টা নিচে গুণ হচ্ছে 7 কত, 12 দুগুণ 24। দেখো এখানে কিন্তু একটা অনেক ভাগ করতে হবে আমাকে। ঠিক আছে, এটা কি সংখ্যা, এটা কিন্তু একটা ভগ্নাংশ সংখ্যা, এবং কেমন ভগ্নাংশ, এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কার কার মাঝখানে অবস্থিত হয়, আমি কি বললাম, 0 আর হচ্ছে 1-এর মাঝখানে, যদি পজিটিভ হয় 0 আর 1-এর মাঝখানে অবস্থিত। তাহলে এটা কি করবো আমরা, 0 আর 1-এর মাঝখানে অবস্থিত দেবো। হ্যাঁ, এখানে কিন্তু 24 ভাগ করতে হবে, সেই জন্য আমি এরকম তীর চিহ্ন দেওয়া, মানে আরও অনেক সংখ্যা আছে ডান দিকে বাদ দিকে। ঠিক আছে, এর তো শেষ নেই, সংখ্যা রেখায় সংখ্যার কোনো শেষ নেই। তাহলে 0 এখানে দেবো, প্রথমে 0 আর 1 এদিকে হবে, ডান দিকে হবে, যেহেতু ওয়ানটা বড়। এবার 24 ভাগ করব। ঠিক আছে, তাহলে 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। তাহলে যেখানে 24 ভাগ হয়ে গেল সেখানে কত হবে, 1 বসাবো। ঠিক আছে, 24টা ভাগ হয়ে গেল, দেখো, তাহলে 7/24, তাহলে কত হচ্ছে, এটা 1/24। ঠিক আছে, 1/24, এটা 2/24। তাহলে এরকম করে যাবো, 3 4 5 6 7, তাহলে এটা কত হবে, 7/24। তাহলে গোল চিহ্ন দিয়ে দেবো আমি, এটা হচ্ছে 7/24। বোঝা গেল? পাশাপাশি কয়েকটা তোমরা দিয়ে দেবে, এটা হচ্ছে 6/24, এটা হচ্ছে 5/24, এটা হচ্ছে 4/24, বা একটু ফাঁকা ফাঁকা করে লেখা যায়, উপর নিচেও দেওয়া যায়, যেমন এটা হচ্ছে 8/24, এটা হচ্ছে 9/24, এটা হচ্ছে 10/24। ঠিক আছে, এটা হচ্ছে 11/24, এভাবে তোমরা দিতে পারো, কয়েকটা দিয়ে দিলে ব্যাস। এবার আমরা নেক্সট অঙ্কটা কি আছে দেখো, নেক্সট অঙ্কটা আছে -2 ও -1 এর মাঝখানে। তাহলে 6 নম্বরটা কি আছে, -2 ও -1 এর মাঝে একটি মূলদ সংখ্যা হলো কত, তাহলে একই রকম নিয়মে করব, -2 যোগ -1/2। এখানে ব্র্যাকেট কেন দিলাম, এখানে হচ্ছে মাইনাস যেহেতু আছে ওই জন্য ব্র্যাকেট দিলাম, আর এখানে যেহেতু নিয়মটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মানে নিয়মের যোগ, সরি দেখা যাচ্ছিল না, -2 প্লাস -1, তাহলে হচ্ছে -2 প্লাসে মাইনাসে কি হচ্ছে, মাইনাস হবে, -1/2। ঠিক আছে, তাহলে কত হবে, -3/2, তার মানে -1.5, তাই না, -1.5। তাহলে -3/2 কার কার মাঝখানে অবস্থিত, -1.5, যেহেতু 1.5 আছে, যদি এখানে মাইনাসটা না থাকতো, মাইনাসটা না দিয়ে একবার চিন্তা করবে, তাহলে মাইনাসটা যদি না থাকতো তাহলে 1.5 1-এর থেকে বড় এবং 2-এর থেকে ছোট, তাহলে 1 আর 2 এর মাঝখানে অবস্থিত। আর এখানে যাওয়া -1.5, তার মানে কি, -1 আর -2 এর মাঝখানে অবস্থিত। বোঝা গেল? তাহলে -1 কোন দিকে থাকবে, -1 এদিকে থাকবে। ঠিক আছে, আর -2 এখানে হবে, এখানে দিয়ে দাও, এখানে -3 দিয়ে দিলাম, যদি পাশাপাশি আরও জায়গা থাকে আমি দিয়ে দেবো। এখানে 0, এইখানে 0।
তাহলে তাহলে -1 আর -2 এর মাঝখানে অবস্থিত। তাহলে কি করে করব, যেহেতু 2 দিয়ে ভাগ, তাহলে মাঝখানেরটা নেব আমরা, 2 ভাগ করব, 1 ভাগ 2 ভাগ, 2 ভাগ হয়ে গেল, তাহলে -3/2। বোঝা গেল? প্রথমে কি করতে হবে, যদি মাইনাস থাকে চিন্তা করতে হবে, যদি প্লাস থাকতো তাহলে কার কার মাঝখানে অবস্থিত হতো। যেহেতু 1.5 আছে, 1-এর থেকে বড়, 2-এর থেকে ছোট, তাহলে 1 ও 2 এর মাঝখানে অবস্থিত। আর মাইনাস যদি থাকে তাহলে কি -1 আর -2 এর মাঝখানে অবস্থিত। ক্লিয়ার? এটা কিন্তু মাইনাসটা ভাবতে একটু অসুবিধা হয়, তাহলে প্লাস দিয়ে ভেবে তারপর মাইনাস দিয়ে ভাবতে হবে। তাহলে গেল, এই অঙ্কগুলো আমার ক্লিয়ার হয়ে গেল। এইবার আসবো আমরা 5 নম্বর অঙ্কটা। 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখিয়ে সংখ্যা রেখায় বসাই। 4 ও 5-এর মাঝখানে অনেক মূলদ সংখ্যা আছে। তোমরা অনেক যখন মূলদ সংখ্যা বের করতে বলবে, তখন আমি বলেছি যে কোন প্রসেস অ্যাপ্লাই করবে। 4 ও 5-এর মাঝখানে 3টি মূলদ সংখ্যা লিখি। তাহলে এখানে 5 নম্বর অঙ্ক। যখন আমাদেরকে অনেকগুলো মূলদ সংখ্যা বের করতে বলবে, তখন আমরা এইভাবে করব। দেখো, প্রথমে 4 লিখলাম, ঠিক আছে, তারপর আমি 5 লিখলাম। তাহলে 4-কে 4/1 লেখা যায়, 5-কে 5/1 লেখা যায়। এবার আমি যদি উপর নিচে 10 দিয়ে গুণ করি দুটোরই, দেখো কত হচ্ছে এখানে, তার কত হচ্ছে এখানে, দেখো 40 হচ্ছে, আর এখানে কত হচ্ছে 10 হচ্ছে, আর এখানে কত হচ্ছে 50 হচ্ছে, আর এখানে 10 হচ্ছে। বোঝা গেল? তাহলে 4 বলতে 40/10 আর 5 বলতে 50/10। তাহলে সবসময় কি করব আমরা, এই ক্ষেত্রে আমরা হরটা সমান করব। হরটা কি করব, সমান করে আমরা সংখ্যাগুলো বানাতে হবে। দেখো হর এখানে সমান আছে, 10 10 আছে। তাহলে 4 মানে 40/10 আর 5 মানে 50/10। তাহলে 4 ও 5-এর মাঝখানে যখন অনেকগুলো সংখ্যা বের করতে বলবে, তখন আমরা এই প্রসেসে করব। আর যখন একটি সংখ্যা বের করতে বলবে, তখন আমরা এইভাবে করব। যেহেতু এখানে বলেছে অনেকগুলি সংখ্যা বের করো, মানে 3টি সংখ্যা বের করতে বলেছে, তাহলে আমরা কি লিখব, 4 ও 5 এর মাঝে 3টি মূলদ সংখ্যা হলো, কত কত মূলদ সংখ্যা, তাহলে 40-এর থেকে বড় লিখব, ঠিক আছে। তাহলে কত হবে, বা আমি একটু ছোট করে লিখি, আচ্ছা লেখা যায় যে কোনো, 41/10, ঠিক আছে, 42/10। তাহলে 42/10-কে আমরা কি লিখতে পারি কাটাকাটি করলে, তাহলে আমরা কি লিখতে পারি 21/2 দিয়ে ভাগ করলাম, 21 কত 5, ঠিক আছে। আর একটা কত 43/10। ক্লিয়ার? ক্লিয়ার না ক্লিয়ার নয়? একদম পরিষ্কার। কিন্তু এটার থেকে বড় হবে, এটার থেকে ছোট হবে। আর হরটা তো সব একই হবে, হরটা কি হবে, সব একই হবে। দেখো এখানে 40-এর থেকে বড় 41, আর হর কত আছে 10 আছে। আর এখানে 42 আছে, হর কত আছে 10 আছে। আর এখানে 43 আছে, হর 10 আছে। যেটা কি, যেগুলো 50-এর থেকে ছোট এবং 40-এর থেকে বড়, উপরেরটা মানে লবের কথা বলছি আমি। তো এবার এই সংখ্যাগুলোকে আমরা সংখ্যা রেখা কি করে স্থাপন করব, দেখো 41/10, ঠিক আছে। তাহলে আমি 10 দিয়ে 41-কে ভাগ করব, 4 10-এ 40, 1, তাহলে 1/10। বুঝা গেল? এই সংখ্যাটা মানে হচ্ছে এটা। এবার 42/10 যদি করি, 42/10-কে কাটাকাটি করলে 21/5 হয়ে গেল আমার। তাহলে 5 দিয়ে এবার 21-কে ভাগ করব, 4 5 20, 1/5, ঠিক আছে। বা এটাকে তোমরা এটাও করতে পারো। আর একটা সুবিধার জন্য আমি বলি যে এটাকে 42/10 দিয়ে 42-কেই ভাগ করো, কোনো অসুবিধা নেই। 4 10-এ 40, 2, 2/10, ঠিক আছে। এটাই আমরা লিখলাম, আমার তাহলে করতে সুবিধা হবে। এবার 43/10,
10। 43/10 কী করবো, 10 দিয়ে 43কে ভাগ করবো, 4 10 40। তাহলে কত আসলো, 3, 3/10। বোঝা গেল? এই যে যেটা ভাগশেষ থাকে সেটা উপরে যায়, আর ভাজ্য যেটা সেটা নিচে যায়। তাহলে এগুলো 4 আর 5-এর মাঝখানে অবস্থিত হবে। তাহলে আমরা কি করব, দেখো এই সংখ্যাগুলো কেন আমি লিখলাম, এইভাবে কেন লিখলাম, দেখো এখানে 4 নিলাম, ঠিক আছে, সংখ্যা রেখায়, পরেরটা 5 হবে, তাহলে আমি কি করব, 10 ভাগ করব, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। 10 যেখানে হবে সেখানে 5 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 4 সমস্ত 1/10, 4 সমস্ত 1/10 কোনটা, এই যেটা 4 সমস্ত 1/10, ঠিক আছে। আর এটা কি 4 সমস্ত 2/10, 4 সমস্ত 2/10, এইভাবে 4 সমস্ত 3/10, ঠিক আছে। এটা কত হবে, 4 সমস্ত 3/10। এটা প্রথমে আমি এটাকে বসাতে বলেছে, 4 সমস্ত 3/10 একটা পেয়ে গেলাম আমরা, 4 সমস্ত 2/10, এই তিনটেই পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। পরপর সংখ্যাগুলো পেয়ে গেলাম। বোঝা গেল? তাহলে কেন আমি 10 দিয়ে ভাগ করলাম, তাহলে এই যে 10 দিয়ে ভাগ করা আছে, যে এটা 4-এর বড় 5-এর ছোট, ঠিক আছে, 4-এর বড় 5-এর ছোট। এটাকে আমরা যখন, এটা কি ভগ্নাংশ, এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ নয়, এটাকে বলা অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে, এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশে পরিণত করে দেখতে হবে যে কার কার মাঝখানে অবস্থিত, ঠিক আছে। দেখার পর আমি দেখব যে কয় ভাগ করা আছে, তাহলে 10 ভাগে যে 10টা কি আছে, হর আছে, হরটা কি আছে, এখানে 10 আছে, তাহলে 10 ভাগ করব, 4 ও 5-এর মাঝখানে আমি 10 ভাগ করলাম। 10 ভাগ করে প্রথমটা 4 সমস্ত 1/10, তারপর হচ্ছে 4 সমস্ত 2/10, তারপর হচ্ছে 4 সমস্ত 3/10। তাহলে এভাবে আমরা করতে পারি, আর এদিকে একটা তীর চিহ্ন হবে। বোঝা গেল? 6 নাম্বারটা দেখো কি বলা আছে, 1 ও 2 এর মাঝখানে। তাহলে 1 আমরা লিখবো এইভাবে, 2 লিখবো এখানে। তাহলে 1কে আমরা কি লিখতে পারি, 1/1, 2কে লিখতে পারি 2/1। তাহলে এখানে দেখো 6টি যেহেতু আছে, একটু বড় সংখ্যা দিয়ে আমরা গুণ করব, ঠিক আছে। যদি গুণ করি আমি, দেখো এখানে কি 6 দিয়ে গুণ করলে হয়ে যাবে 6/6, তাই না, 6/6 হচ্ছে এখানে। 2 এর ক্ষেত্রে আমি কি করব, উপরে 6, নিচেও 6 দিয়ে গুণ করব, মানে হরটা আমি সমান করব, এখানেও দেখো 6, নিচেও 6, হ্যাঁ। তাহলে 6 2 12 হচ্ছে, আর এখানে 6 হচ্ছে। তাহলে 1 ও 2 এর মাঝখানে, 1 ও 2 এর মাঝে কয়টি বলেছে, 6টি মূলদ সংখ্যা। আচ্ছা, তোমরা যখন দেখবে যে একটু কম হয়ে যাচ্ছে, দেখো এখানে 7 থেকে শুরু করো, 7 8 9 10 11, 5টা পাচ্ছি আমরা, 5টা মূলদ সংখ্যা পাচ্ছি, তখন তোমরা একটু বড় করে নেবে। আমি একটু 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। 6 2 12, 6 2 12, আর এখানে হচ্ছে, এখানেও 2 দিয়ে গুণ করবে, তাহলে কত হচ্ছে, 12 2 24, দেখো 6 2 12। তাহলে এখানে অনেক সংখ্যা পাচ্ছি, ঠিক আছে। তাহলে 1 ও 2 এর মাঝে 6টি মূলদ সংখ্যা হলো কত, তাহলে এই যে 12 থেকে বড় নেব, 13/12, ঠিক আছে, 13/12, 14/12, 15/12, 16/12, 17/12, কটা হলো, 18/12, 3 3 6, 6টা হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা কি করব, দেখো এখানে এটাকে যদি আমি 13/12, এটাকে আমরা কি লেখা যায়, 12 দিয়ে ভাগ করব, 13কে, 12 অক্ষে 12, 1, তাহলে 1 সমস্ত 1/12, 1 সমস্ত 1/12 হচ্ছে। তাহলে পরেরটা কত হবে, দেখো পরেরটাও একই রকমভাবে হবে, ঠিক আছে।
তাহলে আমরা 14/12কে কি লিখতে পারি দেখো, 12 2 2 থাকে এখানে, হ্যাঁ, ভাগশেষ, তাহলে কত হচ্ছে 1/2/12। ঠিক আছে, একই রকমভাবে আচ্ছা পরেরটা এরকম আসতেই থাকবে। সংখ্যাগুলো তাহলে কি হচ্ছে, এই সংখ্যাগুলোকে যদি কনভার্ট করি তাহলে কত হচ্ছে 1/1/12, 1/2/12, 1/3/12। বোঝা বোঝা গেল পরপর না সংখ্যাগুলো? তাহলে 1/4/12, তাহলে 1/5/12, 1/6/12। তাই এই যে 1/6/12 এইটা, তাহলে পরপর সংখ্যাগুলো এগুলোকেই আমি কনভার্ট করলাম এইভাবে। বোঝা গেল? তাহলে এখানে দেখো এই সংখ্যাগুলো কার কার মাঝখানে অবস্থিত, 1 ও 2 এর মাঝখানে। তাহলে আমরা সংখ্যা রেখায় এবার বসাবো। এবার 1 ও 2 এর মাঝখানে কি করব, আমরা 12 ভাগ করব। ঠিক আছে, 1 ও 2 এর মাঝখানে কি করব, 12 ভাগ করব। দেখো খুব সহজ, কিন্তু বুঝতে পারলে খুব সহজ, না বুঝতে পারলে কিন্তু কঠিন লাগবে। তাহলে সংখ্যা রেখা দিলাম আমরা। তাহলে 1 লিখলাম, তাহলে 12 ভাগ করবো আবার। 1 2 3 4 5 6 7 8 9 10 11, একটু এখানে টান দিয়ে একটু 12 দিয়ে দিলাম। ঠিক আছে, 12 মানে এখানে 2 হয়ে যাবে। ঠিক আছে, যেখানে লাস্ট 12 ঠেকবে সেখানে 2 হয়ে যাবে। 12 ভাগ করলাম, দেখো 1 2 3 4 5 6, গন্ডগোল হয়ে গেল আবার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 ভাগ করলাম। তাহলে সংখ্যাগুলো কেমন ছিল, 1/1/12। তাহলে প্রথমটা হচ্ছে কত, 1/1/12। তারপরটা 1/2/12। তারপরটা 1/3/12, 1/4/12, 1/5/12, 1/6/12। বোঝা গেল? 6টা সংখ্যা হয়ে গেল আমার। এই সংখ্যাগুলোই কিন্তু আমাদেরকে বসাতে বলেছে। ঠিক আছে, তারপরটা কত হবে, 1/7/12 লিখতে পারো। 1/7/12 এটা বলেনি বসাতে, এইভাবে চলতেই থাকবে। বোঝা গেল? 8 নাম্বারটা করব। দেখো এখানে কি বলা আছে, বক্তব্যটি সত্য হলে টি ও মিথ্যা হলে এ পাশে বসাই। তাহলে 1 নাম্বার কি বলা আছে, রোমান 1, দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যা পাই। তাহলে এই বক্তব্যটি কি হবে, দেখো দুটি পূর্ণ সংখ্যা যদি যোগ করি তাহলে পূর্ণ সংখ্যা পাবো, বিয়োগ করলে পূর্ণ সংখ্যা পাবো, এবং গুণ করলে কিন্তু পূর্ণ সংখ্যা পাবো। তাহলে এটা ট্রু হয়ে যাবে। এই ক্লাসগুলো আমি তোমাদের আগেও করিয়েছি। দেখো এখানে দেখো, এইখানে লেখা আছে আমার আগের ক্লাস করেছি, সেখান থেকে আমি তোমাদের দেখাচ্ছি। যোগফল করলে দুটি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা পূর্ণ সংখ্যা হবে, দুটি পূর্ণ সংখ্যার বিয়োগফল সর্বদা পূর্ণ সংখ্যা হবে, দুটি পূর্ণ সংখ্যার গুণফল সর্বদা পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, ট্রু হয়ে যাচ্ছে প্রথমটা, 1 নাম্বার রোমান 1। দ্বিতীয়টা কি বলেছে দেখো, দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদা পূর্ণ সংখ্যা পাই। দুটি পূর্ণ সংখ্যা যদি ভাগ করি সর্বদা কি পূর্ণ সংখ্যা পাবো, এটা ফলস হয়ে যাবে। কারণ দুটি পূর্ণ সংখ্যা যদি ভাগ করি কখনো পূর্ণ সংখ্যা পাবো। এখানে দেখো আমরা এই ভাগফলটা দেখাচ্ছি। দুটি পূর্ণ সংখ্যা এখানে ভাগ করলাম, 8কে -2 দিয়ে ডিভাইড করলাম, হচ্ছে -4 হয়ে গেল, যা পূর্ণ সংখ্যা। আবার 5কে 3 দিয়ে ডিভাইড করলাম, 5/3 হয়ে গেল, যা পূর্ণ সংখ্যা নয়। সুতরাং দুটি পূর্ণ সংখ্যা ভাগফল সর্বদা পূর্ণ সংখ্যা হবে না। ঠিক আছে, দুটি পূর্ণ সংখ্যার ভাগফল সর্বদা পূর্ণ সংখ্যা হবে না। তাহলে এই কথাটা, দুটি পূর্ণ সংখ্যার ভাগ করে সর্বদা পূর্ণ সংখ্যা পাই, তাহলে এই কথাটা ফলস। এবার 9 নাম্বারটা কি বলা আছে দেখো, দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ, ভাগের ক্ষেত্রে কি বলা আছে, ভাজক শূন্য নয় করলে কি সংখ্যা পাবো। এখানে একটা কন্ডিশন লেখা আছে। ঠিক আছে, দেখো মূলদ সংখ্যাগুলি, দুটি মূলদ সংখ্যা যোগ করলে সর্বদা মূলদ সংখ্যা পাবো,
দুটি মূলদ সংখ্যা বিয়োগফল সর্বদা কি মূলদ সংখ্যা হবে বা মূলদ সংখ্যা পাবো। গুণ করলেও কিন্তু দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। ভাগের ক্ষেত্রে দেখো দুটি মূলদ সংখ্যা ভাগফল সর্বদা মূলদ সংখ্যা হবে না, কারণ শূন্য দিয়ে ভাগ করলে কি হয়, অসঙ্গত হচ্ছে। ঠিক আছে, তো এখানে কন্ডিশনটা এখানে বলা আছে যে দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ ভাজক শূন্য নয়। ভাজক মানে যাকে দিয়ে আমি ভাগ করব। এখানে শূন্য যদি ভাজক হয় মানে শূন্য দিয়ে ভাগ করা হলো, ঠিক আছে, তাহলে অসঙ্গত হয়ে যাচ্ছে। আর শূন্য যদি না থাকে তাহলে কিন্তু আমরা মূলদ সংখ্যা পাবো। তাহলে এখানে কি বলা আছে, ভাজক শূন্য নয়। ঠিক আছে, ভাজক শূন্য নয়, তাহলে কি পাবো আমরা, সর্বদা এটা কি হচ্ছে মূলদ সংখ্যা পাবো। ঠিক আছে, তা এটা কিন্তু ঠিকই আছে। করলে কি সংখ্যা পাবো, কি পাবো আমরা, মূলদ সংখ্যাই পাবো। তো এটা প্রশ্ন করেছে আর কি। তো এখানে কি বলেছে দেখো, দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ ভাজক শূন্য নয়, করলে কি পাবো লিখি, তাহলে মূলদ সংখ্যাই পাবো। বুঝা গেল? এর পরের ক্লাসে আমরা তোমাদের কোষে দেখি 1.2 করাবো। তো তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকো। তো আজকের এই পর্যন্তই, সবাই ভালো থেকো।